আমাদের আজকের গল্পের শিরোনাম স্বাভিমানের জয়, যে দর্জি ৫০০ টাকা ফিরিয়ে দিল। হ্যালো বন্ধুরা, স্বাগতম আমাদের চ্যানেল লাইফ টেলসে। আমি আপনাদের সাথে নাহিদ রানা। আজকের গল্পটা একটা সাধারণ দর্জির জীবন থেকে শুরু হয়ে এমন একটা শিক্ষা দেয় যা ধনী গরিব সবাইকে ভাবিয়ে তুলবে। এটা শুধু গল্প নয়, এটা আত্মসম্মান আর সততার গল্প। চলুন এখন গল্পটি শুরু করা যাক। অঙ্কিতা রায়ের সকাল সব সময় বিশেষ হতো। কলকাতার সবথেকে বড় বিজনেসম্যান সুরেশ রায়ের একমাত্র মেয়ে হওয়ার মানে ছিল পৃথিবীর প্রতিটি সুখ সুবিধা তার পায়ের কাছে থাকা। সকালে ঘুম থেকে উঠেই দামি চা, বিদেশি ব্র্যান্ডের পোশাক আর একটি ঝকঝকে গাড়ি যা তাকে যেখানে খুশি পৌঁছে দিত। অঙ্কিতার কাছে এইসব এতটাই স্বাভাবিক লাগত যে সে কখনো ভাবতই না যে এই সবকিছু সবার ভাগ্যে জোটে না। সেদিন অঙ্কিতা তৈরি হচ্ছিল। আয়নার সামনে দাঁড়িয়ে সে নিজের ইতালিয়ান সিল্কের ওড়না গুছিয়ে নিল। চুলগুলো ঠিক করে একবার নিজেকে ওপর থেকে নিচ পর্যন্ত দেখে সন্তোষের নিঃশ্বাস ফেলল। আজ তাকে রায় হেরিটেজ মলে যেতে হবে। তার বাবা সুরেশ রায় তাকে বলেছিল যে সে যেন একবার মলে গিয়ে দেখে আসে সবকিছু ঠিকঠাক চলছে কিনা। রায় হেরিটেজ মল পুরো কলকাতার গর্ব ছিল। ৬ তলা বিল্ডিং, চকচকে মেঝে আর শত শত দোকান। পুরো মল সব সময় জমজমাট থাকত। শহরের যে কোনো মানুষ কোনো না কোনো কাজে রায় হেরিটেজ মলে অবশ্যই আসত। অঙ্কিতার গাড়ি যখন মলের মূল ফটকে থামল, তখন সে দেখল যে বাইরে বেশ ভিড় ছিল। মানুষ যাতায়াত করছিল, হকাররা নিজেদের মাল বিক্রি করছিল। মলের বাইরে এক কোণে কিছু লোক বসেছিল যারা আসা যাওয়া করা মানুষের ছেঁড়া কাপড় সেলাই করছিল। অঙ্কিতা গাড়ি থেকে নামল এবং নিজের পার্স সামলে নিয়ে এগোতে লাগল। কড়া রোদ ছিল, তাই সে নিজের চশমাটা ঠিক করে নিল। ঠিক তখনই হঠাৎ তার ওড়নার একটা অংশ কোনো একটা নখে আটকে গিয়ে ছিঁড়ে গেল। সে নিচে তাকিয়ে দেখল তার দামি সিল্কের ওড়নার কিনারাটা ফেটে গেছে এবং সে এক পাও স্বাভাবিকভাবে চলতে পারছিল না। অঙ্কিতার কপালে ভাঁজ পড়ল। সে বিরক্তির সাথে বিড়বিড় করে বলল, এ কি আজে বাজে ব্যাপার। সে এদিক ওদিক তাকাল। এই অবস্থায় সে মলের ভেতরে যেতে পারছিল না। তার ড্রাইভার মোহন জিজ্ঞেস করল, ম্যাডাম, কি হয়েছে? অঙ্কিতা বলল, ওড়নাটা ছিঁড়ে গেছে। দেখো তো পাশে কেউ আছে কিনা যে এটা ঠিক করতে পারবে। মোহন সামনের দিকে তাকাল। মলের ডান দিকে কিছুটা দূরে এক যুবক বসেছিল। তার সামনে একটা ছোট্ট চটাই পাতা ছিল। তার উপর সুতো, ছুঁচ, কাঁচি আর কাপড়ের টুকরো রাখা ছিল। সে সম্পূর্ণভাবে নিজের কাজে মগ্ন ছিল। মোহন বলল, ম্যাডাম, ওখানে একজন দর্জি আছে, হয়তো সে ঠিক করে দেবে। অঙ্কিতা সেই দিকে তাকালো এবং নাক কুচকাল, কিন্তু অন্য কোনো উপায় ছিল না। সে এক পায়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে সেই যুবকের দিকে এগিয়ে গেল। সেই যুবকের বয়স ২০-২২ বছর হবে। শ্যামলা রং, মজবুত হাত আর মুখে ঘামের বিন্দু। সে একটা পুরনো জামা পরেছিল আর তার চুলগুলো একটু অগোছালো ছিল। সে একজনের ছেঁড়া শার্ট সেলাই করতে এতটাই ব্যস্ত ছিল যে অঙ্কিতার আসার কথা টেরই পেল না। অঙ্কিতা আওয়াজ দিয়ে বলল, এই ছেলে। যুবকটি ওপরে তাকাল। তার চোখ দুটো পরিষ্কার আর শান্ত ছিল। সে বলল, জি ম্যাডাম। অঙ্কিতা বলল, এই ওড়নাটা ছিঁড়ে গেছে, ঠিক করতে পারবে? সে ওড়নাটার দিকে তাকাল, তারপর ধীরে ধীরে সেটা অঙ্কিতার হাত থেকে নিল। সে সাবধানে ফেটে যাওয়া অংশটা দেখে বলল, হ্যাঁ, ঠিক হয়ে যাবে ম্যাডাম, ব্যাস ২ মিনিট লাগবে। অঙ্কিতা সেখানেই দাঁড়িয়ে রইল। তার এই জায়গায় দাঁড়ানো একদম ভালো লাগছিল না। রোদ সরাসরি তার মুখে পড়ছিল এবং আশপাশের মানুষ তাকে দেখছিল। যুবকটি খুব সাবধানে ওড়নার ফেটে যাওয়া অংশ সুতো দিয়ে জোড়া দিতে শুরু করল। তার হাত ছিল দ্রুত এবং দক্ষ। কাজ করতে করতে সে হঠাৎ বলল, ম্যাডাম, এই ওড়নাটা বেশ পুরনো, এতে আরও ২-৩ জায়গায় দুর্বলতা চলে এসেছে। অঙ্কিতা কিছু বলল না। যুবকটি আরও বলল, আপনার মতো বড় ঘরের মানুষও কি কাপড় সেলাই করান? আপনার তো নতুন নিয়ে নেওয়া উচিত। এই পুরনোটা কাউকে দিয়ে দিন, যার প্রয়োজন আছে। কথাটি একদম সহজ ছিল এবং সে যা বলেছিল তাতে কোনো ভুল ছিল না। কিন্তু অঙ্কিতার কানে এই কথাটি সূঁচ ফোটার মতো লাগল। কেউ তাকে কোনোদিন এইভাবে কিছু বলেনি, আর তাও আবার একজন দর্জি। অঙ্কিতা শীতল গলায় বলল, তোমাকে আমাকে কোনো পরামর্শ দেওয়ার দরকার নেই, তুমি চুপচাপ নিজের কাজ করো। যুবকটি ওপরের দিকে তাকালো কিন্তু কিছু বলল না। চুপচাপ নিজের কাজ করতে থাকল। কিছুক্ষণ পর ওড়না তৈরি হয়ে গেল। সে অঙ্কিতাকে ফেরত দিয়ে বলল, নিন ম্যাডাম, হয়ে গেছে, এবার আরও কিছুদিন চলবে। অঙ্কিতা পার্স খুলল আর ৫০০ টাকার একটা নোট বের করল।
সে নোটটি তার দিকে এমনভাবে বাড়িয়ে ধরল যেন কারোর ওপর এহসান করছে। যুবকটি নোটটির দিকে তাকালো এবং তারপর অঙ্কিতার দিকে। সে বলল, ম্যাডাম, সেলাইয়ের জন্য মাত্র 20 টাকা লাগে। অঙ্কিতা ভাবল কথাটি শেষ হয়ে গেছে। সে বলল, 500 দিচ্ছি, রাখো এটা। যুবকটি শান্ত গলায় বলল, না ম্যাডাম, আমি যতটুকু কাজ করেছি ততটুকুই টাকা নেব, বাস 20 টাকাই দিন। অঙ্কিতার মনে হলো সে বোধহয় ঠিক শোনেনি। সে জিজ্ঞেস করল, কি বললে তুমি? যুবকটি উত্তর দিল, বাস 20 টাকাই দিন, 500 চাই না আমার কাজ মাত্র 20 টাকারই। অঙ্কিতার মুখ লাল হয়ে গেল। সে বুঝতে পারছিল না এই ছেলেটি 500 টাকা প্রত্যাখ্যান করছে কিভাবে। তার মনে হলো এটা তার অপমান, যেন ছেলেটি বলছে যে অঙ্কিতার দয়ার তার প্রয়োজন নেই। অঙ্কিতা কড়া গলায় জিজ্ঞেস করল, তুমি জানো আমি কে? যুবকটি শান্তভাবে বলল, জি না ম্যাডাম, কিন্তু আপনি যেই হন না কেন আমার কাজ 20 টাকারই। তার গলায় কোনো ভয় ছিল না, কোনো জড়তা ছিল না। অঙ্কিতা 500 টাকার নোটটি তার সামনে মাটিতে রেখে দিল এবং বলল, এই 500 রাখো, আর বাকি 20 টাকার খুচরো আমার কাছে চেয়েও না। যুবকটি নোটটি তুলল এবং পুনরায় অঙ্কিতার দিকে বাড়িয়ে দিয়ে বলল, ম্যাডাম, আমার ভিক্ষে চাই না, কাজের পারিশ্রমিক চাই। যদি দিতে হয় তবে 20 টাকা দিন, না হলে থাক। এই বাক্যটি অঙ্কিতার কানে প্রতিধ্বনিত হল, ভিক্ষে। সে বলল, ভিক্ষে? অঙ্কিতা রাগে 20 টাকা তার চটাইয়ের ওপর ছুঁড়ে ফেলল এবং একটি শব্দ না বলে সেখান থেকে চলে গেল। কিন্তু তার মন সেই ছেলেটির কথা থেকে বেরিয়ে আসতে পারছিল না। মলের ভেতরে গিয়েও সে ভাবতে থাকল, কে ছিল ওই ছেলেটি? এত রোদে বসে পরিশ্রম করে, 20 টাকা কামায়, আর তারপরেও 500 টাকা ফিরিয়ে দেয়। এটা সাধারণ বুদ্ধিতে বোঝার মতো কথা ছিল না। অন্তত অঙ্কিতার মাথায় তো আসছিলই না। মলের ঠান্ডা হাওয়ায় সে ঘুরে বেড়াতে লাগল, কিন্তু তার নজর বারবার সেই যুবকের শান্ত চোখের ওপর যাচ্ছিল। বাইরে রোদে বসে থাকা সেই ছেলেটি, যার নামও সে জিজ্ঞেস করেনি, অঙ্কিতার মনে এক অদ্ভুত অস্থিরতা তৈরি করে দিয়েছিল। অঙ্কিতা রায় সেদিন যখন মল থেকে বেরোল, তখন তার মুখে এক অদ্ভুত বিভ্রান্তি ছিল। সাধারণত যখন সে রায় হেরিটেজ মল থেকে বেরোত, তখন তার হাতে শপিং ব্যাগ থাকত, ঠোঁটে হালকা হাসি থাকত, আর মনে এক তৃপ্তি থাকত যে দিনটা ভালো কেটেছে। কিন্তু আজ কিছু আলাদা ছিল। হাত খালি ছিল, মন ভারী ছিল, আর সেই ছেলেটির কথা বারবার মাথায় ঘুরছিল, ভিক্ষে চাই না আমার, কাজের পারিশ্রমিক চাই। গাড়িতে বসেই সে মোহনকে জিজ্ঞেস করল, ওই ছেলেটি যে বাইরে বসেছিল, ওর নাম জানো তুমি? মোহন আয়নায় অঙ্কিতাকে দেখে বলল, না ম্যাডাম, আগে কখনো খেয়াল করিনি। অঙ্কিতা জানলা দিয়ে বাইরে তাকাল। সেই যুবকটি তখনও ওখানেই বসেছিল, অন্য কোনো গ্রাহকের কাপড়ের ওপর ছুঁচ চালাচ্ছিল। রোদ আরও কড়া হয়েছিল, কিন্তু তার মুখে কোনো অভিযোগ ছিল না। অঙ্কিতা চোখ সরিয়ে নিল এবং বাড়ির দিকে যাওয়ার ইশারা করল। রাতে খাবার টেবিলে তার বাবা সুরেশ রায় জিজ্ঞেস করলেন, কেমন লাগলো মল? অঙ্কিতা সংক্ষেপে উত্তর দিল, ঠিক ছিল। সুরেশ রায় নিজের মেয়েকে ভালো করে চিনতেন। তিনি বুঝলেন যে কিছু একটা কথা আছে যা অঙ্কিতার মনে ঘুরছে, কিন্তু তিনি বেশি কিছু জিজ্ঞেস করলেন না। রাতে বিছানায় শুয়ে অঙ্কিতার চোখের সামনে বারবার সেই দৃশ্যটাই আসতে থাকল। রোদে বসে থাকা এক যুবক, ঘামে ভেজা জামা, আর সেই শান্ত কণ্ঠস্বর, যাতে সামান্যতম কাঁপুনিও ছিল না যখন সে 500 টাকার নোট ফিরিয়ে দিয়েছিল। পরদিন সকালে অঙ্কিতা ঠিক করল সে আবার মলে যাবে। নিজের কাছে নিজে অজুহাত দিল যে কাজের প্রয়োজনে যাচ্ছে। বাবা মলের ম্যানেজারের কাছ থেকে কিছু কাগজ আনিয়েছেন। কিন্তু মনের ভেতর থেকে সে জানত যে তাকে সেই ছেলেটিকে আর একবার দেখতে হবে। এটা বুঝতে হবে যে আসলে সেই সামান্য দেখতে যুবকের মধ্যে এমন কি ছিল যা অঙ্কিতার মনকে এতটা অস্থির করে তুলেছিল। মলে পৌঁছতেই অঙ্কিতার নজর সবার আগে সেই কোণটির দিকে গেল যেখানে ওই যুবকটি বসত। সে ওখানেই বসেছিল। আজ সে হালকা সবুজ রঙের জামা পরেছিল। সামনে এক বৃদ্ধ ব্যক্তি বসেছিলেন এবং সে তার শার্ট ঠিক করছিল। বৃদ্ধ ব্যক্তি কিছু বলছিলেন আর সে হাসি মুখে তার কথা শুনছিল। তার সেই হাসিতে এক অদ্ভুত উষ্ণতা ছিল। অঙ্কিতা কিছুক্ষণ তাকে দেখতে থাকল। ঠিক তখনই মলের একজন নিরাপত্তারক্ষী, যার নাম রামেশ্বর সিং ছিল এবং যে অনেক বছর ধরে রায় হেরিটেজ মলে কাজ করছিল, সেই যুবকের কাছে এলো। অঙ্কিতা দেখল রক্ষীর মুখটা খুব কঠোর ছিল। সে চড়া গলায় বলল, এই অর্জুন। তাহলে তার নাম অর্জুন ছিল। অর্জুন ওপরের দিকে তাকাল। বৃদ্ধ ব্যক্তিও চমকে রক্ষীর দিকে তাকালেন। অর্জুন শান্ত গলায় জিজ্ঞেস করল, কি ব্যাপার রামেশ্বর সিংজি? রক্ষীটি বলল, কাল তুমি ম্যাডামের সাথে অভদ্রতা করেছিলে। কাল এখানে যা যা হয়েছিল আমি সব শুনেছি। রক্ষীটি কোমরে হাত দিয়ে দাপটের সাথে দাঁড়িয়ে রইল। অর্জুন সরাসরি রক্ষীর চোখের দিকে তাকিয়ে বলল, আমি তার সাথে কোনো অভদ্রতা করিনি। রক্ষীটি বলল, তুমি ম্যাডামকে উল্টো জবাব দিয়েছ, তার টাকা ফেরত দিয়েছ, এইসব কি ছিল?
অর্জুনের গলায় কোনো চড়াই উতরাই ছিল না। সে বলল, ওটা আমার স্বাভিমান ছিল। রক্ষীটি নিজের ইউনিফর্ম ঠিক করল এবং নিচে ঝুঁকে অর্জুনকে বলল, শোনো অর্জুন, উনি এখানকার মালিকের মেয়ে। যদি তিনি তার বাবাকে বলে দেন, তবে তোমার এই দোকান এখান থেকে সাথে সাথে বন্ধ হয়ে যাবে, বুঝেছ? যাও আর ওর কাছে ক্ষমা চাও। অর্জুন বৃদ্ধ ব্যক্তির শার্ট একপাশে রাখল, উঠে দাঁড়াল এবং রক্ষীর চোখের দিকে তাকাল। সে বলল, রামেশ্বর সিংজি, আমি কাল কিছু ভুল করিনি। আমি শুধু এইটুকুই বলেছিলাম যে আমার কাজের সঠিক দাম দিন। এতে ক্ষমা চাওয়ার মতো কোনো কথাই নেই। রক্ষীটি আরও জোরে চেঁচিয়ে বলল, তুমি বুঝছ না কেন? এটা তোমার রুটিরুজির প্রশ্ন। একটা ক্ষমা চাইলে তোমার কি এমন ক্ষতি হবে? অর্জুন একটা লম্বা নিঃশ্বাস নিল এবং বলল, সাহেব, অনেক কিছু চলে যায়। মানুষ যখন একবার ভুল না করেও ক্ষমা চেয়ে নেয়, তখন সে প্রতিবার এইভাবেই ঝুঁকতে থাকে। আমি আমার বাবাকে কি জবাব দেব? তিনি আমাকে শিখিয়েছেন যে ভুল হলে সাথে সাথে মাথা নত করো, আর ভুল না থাকলে সব সময় মাথা উঁচু করে চলো। রক্ষীর মুখ আরও কঠোর হয়ে গেল। সে বলল, খুব বেশি কথা বলো তুমি। এখান থেকে তোমার জিনিসপত্র তোলো আর অন্য কোথাও যাও। এখানে তোমার প্রয়োজন নেই। অর্জুনের মুখে এক হালকা কষ্টের ছাপ এলো, কিন্তু সে নড়ল না। সে বলল, সাহেব, এটা আমার রুটি-রুজি। এখানে রোজ ৫০-৬০ জন মানুষ আসে। তাদের কাপড় সেলাই হয়, আমি তাদের ছেঁড়া জামা ঠিক করি। এই টাকা দিয়েই আমার বাবার চিকিৎসা হয়। আমার ছোট ভাইও পড়াশোনা করে। যদি আপনি আমাকে এখান থেকে সরিয়ে দেন, তবে ওরা দুজনে কি করবে? রক্ষীটি কিছুক্ষণের জন্য থামল। সে একটু কম কড়া গলায় জিজ্ঞেস করল, বাবা অসুস্থ? অর্জুন বলল, হ্যাঁ সাহেব, ২ বছর ধরে বিছানায়। ওষুধপত্রের খুব দাম। আর ভাইয়ের স্কুলের মাইনেও এই আয় থেকেই যায়। ও পড়তে চায়, জীবনে এগিয়ে যেতে চায়। আমি ওর স্বপ্ন ভাঙতে পারি না। অঙ্কিতা সেখান থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে এই সব কিছু শুনছিল। সে জানত না কখন সে ওখানে দাঁড়িয়ে পড়েছিল। সে মলের দিকে যাচ্ছিল, কিন্তু অর্জুন আর রক্ষীর কথা শুনে তার পা নিজে থেকেই থমকে গিয়েছিল। রক্ষীটি আবার দাপট দেখিয়ে বলল, এইসব আমি শুনতে চাই না। ম্যাডামের কাছে ক্ষমা চাও, না হলে এখান থেকে যাও। অর্জুনের গলার স্বর একদম শান্ত কিন্তু দৃঢ় ছিল। সে বলল, যেতে পারব না, আর ক্ষমাও চাইব না। রক্ষীটি তার জিনিসপত্র তুলে একপাশে ছুঁড়ে ফেলার চেষ্টা করল। ঠিক তখনই অঙ্কিতা বলে উঠল, রক্ষীজি, থামুন! অঙ্কিতার গলার আওয়াজ পেয়ে রক্ষী আর অর্জুন দুজনেই তার দিকে তাকাল। বৃদ্ধ ব্যক্তিটিও চমকে তাকালেন। আশপাশে আরও কিছু লোক দাঁড়িয়ে পড়ল। অঙ্কিতা এগিয়ে এলো। তার মনে এখনো কিছু বিভ্রান্তি ছিল, কিন্তু সেই বিভ্রান্তির চেয়েও একটা বড় সত্যি পরিষ্কার ছিল, যে যা হচ্ছিল তা ভুল হচ্ছিল। অঙ্কিতা বলল, রামেশ্বর সিংজি, একে এখান থেকে যাওয়ার কোনো প্রয়োজন নেই। রক্ষীটি ঘাবড়ে গিয়ে বলল, ম্যাডাম, এ তো কাল আপনার সাথে। অঙ্কিতা মাঝপথে কথা থামিয়ে দিয়ে বলল, কালও কিছু ভুল করেনি। তার গলার স্বর অদ্ভুতভাবে শান্ত ছিল। অর্জুন অঙ্কিতার দিকে তাকাল। তার চোখে না ছিল কোনো কৃতজ্ঞতার ভাব, আর না ছিল কোনো চাটুকারিতা। সে শুধু তাকিয়েছিল। অঙ্কিতা তার চোখের দিকে তাকাল এবং প্রথমবার অনুভব করল যে এই ছেলেটির চোখে এমন একটা জিনিস আছে যা সে আজ পর্যন্ত কারো চোখে দেখেনি, না তার বাবার বন্ধুদের মধ্যে, না তার নিজের বন্ধুদের মধ্যে। সেই জিনিসটি ছিল এক গভীর আর অটল আত্মবিশ্বাস, যা টাকা দিয়ে নয়, বরং নিজের ওপর ভরসা থেকে আসে। রক্ষীটি চলে গেল। ভিড় পাতলা হয়ে এলো। বৃদ্ধ ব্যক্তি অর্জুনের দিকে ফিরে বললেন, বেটা, তুই খুব ভালো। তিনি নিজের ঠিক করা শার্ট পরে ধীরে ধীরে চলে গেলেন। অঙ্কিতা আর অর্জুনের মধ্যে কয়েক মুহূর্তের নীরবতা রইল। অঙ্কিতা আগে কখনো না করা এক স্বাভাবিক প্রশ্নের মতো জিজ্ঞেস করল, তোমার নাম অর্জুন? সে উত্তর দিল, জি, আমার নাম অর্জুন। অঙ্কিতা আবার জিজ্ঞেস করল, অর্জুন কি? সে বলল, অর্জুন যাদব। অঙ্কিতা জানতে চাইল, কতদিন ধরে এখানে আছো? সে বলল, ২ বছর ধরে। অঙ্কিতা জানত না সে কেন এইসব জিজ্ঞেস করছিল, কিন্তু সে প্রশ্ন করেই যাচ্ছিল। আগে কি করতে? অর্জুন একটু থামল, তারপর বলল, আগে একটা ছোট দোকানে কাজ করতাম, কিন্তু বাবার অসুস্থতা বাড়লে সেখানে যাওয়া বন্ধ হয়ে গেল। হাসপাতালে চক্কর কাটতে হতো, তাই এই কাজ শুরু করলাম। কারণ এখানে বসে কাজ করতে পারতাম, আর যদি তাড়াতাড়ি যেতে হতো তবে যেতেও পারতাম। অঙ্কিতা জিজ্ঞেস করল, পড়াশোনা করেছ? সে বলল, ১২ ক্লাস পর্যন্ত পড়েছি। অঙ্কিতা তার দিকে এক পলক তাকাল। ১২ ক্লাস পর্যন্ত পড়া একটা ছেলে যে রোদে বসে কাপড় সেলাই করে যাতে তার অসুস্থ বাবা বেঁচে থাকে আর তার ভাই পড়াশোনা করতে পারে, আর এত কিছুর পরেও তার মুখে না আছে কোনো অভিযোগ, না আছে কোনো অসহায়তার ভাব। অঙ্কিতা কথা শুরু করল, কাল আমি যা বলেছিলাম, কিন্তু মাঝপথেই থেমে গেল। অর্জুন বলল, আপনার ক্ষমা চাওয়া উচিত নয় ম্যাডামজি। আপনি তেমনই বলেন যেমন আপনার জীবন,
আর আমি তেমনই বলি যেমন আমার জীবন। দুজনেই নিজ নিজ জায়গায় সঠিক। এই বাক্যটি অঙ্কিতার মনের গভীরে গেঁথে গেল। সে আর কিছু না বলে মলের দিকে ঘুরে গেল। কিন্তু এইবার তার অঙ্কিতার মনের ভেতরে এক অন্যরকম অস্থিরতা কাজ করছিল। আগে এই অস্থিরতা ছিল বিরক্তির, কিন্তু এখন এই অস্থিরতা ছিল এমন কিছু যাকে সে তখনও কোনো নাম দিতে পারছিল না। মলের ভেতরে গিয়ে সে একটা চেয়ারে বসে নিজের ফোন বের করল আর কিছুক্ষণ শূন্য স্ক্রিনের দিকে তাকিয়ে রইল। তার মনে পড়ল ছোটবেলায় তার বাবা একটি কথা বলেছিলেন, অঙ্কিতা, পৃথিবীতে দুই ধরনের ধনী হয়। এক হলো তারা যাদের কাছে টাকা আছে, আর দ্বিতীয় হলো তারা যাদের কাছে আত্মসম্মান আছে। প্রথম ধরনের মানুষকে কেনা যায়, কিন্তু দ্বিতীয় ধরনের মানুষকে কেনা যায় না। সেই সময় অঙ্কিতা এই কথাটি বুঝতে পারেনি। আজ হয়তো একটু একটু বুঝতে পারছিল। সে বাইরের জানলা দিয়ে দেখল অর্জুন আবার নিজের কাজে লেগে পড়েছে। একজন নতুন গ্রাহক এসেছিল, সে সেই শান্ত হাসি দিয়েই তাকে স্বাগত জানাচ্ছিল। রোদ এখন আরও কড়া হয়েছিল, কিন্তু অর্জুনের মুখে সেই একই প্রশান্তি ছিল। অঙ্কিতা একটা লম্বা দীর্ঘশ্বাস ফেলে উঠে মলের ভেতর পায়চারি করতে চলে গেল। কিন্তু এইবার তার পদক্ষেপে এক অদ্ভুত ধীরতা ছিল, যেন সে খুব জরুরি কোনো কথা ভাবছিল। পরের দিন অঙ্কিতার রায়ের মলে যাওয়ার বিশেষ কোনো কারণ ছিল না। গত দুদিন ধরে সে কোনো না কোনো বাহানায় রায় হেরিটেজ মলে চলে যাচ্ছিল। প্রথম দিন বাবার কাগজ নেওয়ার বাহানা ছিল, দ্বিতীয় দিন ম্যানেজারের সাথে কিছু কথা বলার ছিল, কিন্তু আজ কোনো বাহানা ছিল না। তবুও সকালে জলখাবার খেতে খেতে সে মোহনকে ডাকল আর বলল, গাড়ি বের করো, মলে যেতে হবে। মোহন কিছু জিজ্ঞেস করল না, সে চুপচাপ গাড়ি নিয়ে এলো। মলে যাওয়ার পথে অঙ্কিতা জানলা দিয়ে বাইরে তাকাল। কলকাতার সকাল নিজের পূর্ণ গতিতে এগিয়ে যাচ্ছিল। চায়ের দোকানগুলো খুলছিল, স্কুলে যাওয়া বাচ্চারা রাস্তায় দৌড়াচ্ছিল, সবজিওয়ালারা তাদের ভ্যান সাজাচ্ছিল। এই শহর প্রতি সকালে এক নতুন কাহিনী নিয়ে জেগে উঠত। মলে পৌঁছতেই অঙ্কিতার নজর সবার আগে সেই কোণটির দিকে গেল। চটাইটি খালি ছিল, অর্জুন সেখানে ছিল না। অঙ্কিতা থামল। সে পুনরায় দেখল সেই একই জায়গা, একই কোণ, কিন্তু সেখানে কেউ ছিল না। চটাইটিও সেখানে ছিল না, যেন অর্জুন কখনো সেখানে ছিলই না। অঙ্কিতার মনে হল হয়তো আজ দেরি করে আসবে। সে মোহনকে বলল, কিছুক্ষণ অপেক্ষা করো, আর নিজে মলের ভেতরে চলে গেল। কিন্তু ভেতরে গিয়েও তার মন বাইরেই পড়েছিল। সে মলের দোকানগুলোর সামনে দিয়ে যাচ্ছিল, কিন্তু কোনো কিছু দেখার মতো মন ছিল না তার। 1 ঘন্টা পর যখন সে বাইরে বেরোল, তখন তার নজর আবার সেই কোণটির দিকে গেল। এখনও সেই জায়গাটি খালিই ছিল। সে ভাবল হয়তো আজ ছুটি হবে, কোনো জরুরি কাজ পড়ে গিয়ে থাকতে পারে, কাল আসবে। পরের দিন অঙ্কিতা আবার এলো। এইবার সে সরাসরি সেই কোণটির দিকে গেল। চটাই আবার খালি ছিল। দুদিন ধরে অর্জুন আসেনি। অঙ্কিতার মনে এক অদ্ভুত অস্থিরতা হল। সে পাশের একটি দোকানের বাইরে বসে থাকা এক বৃদ্ধকে জিজ্ঞেস করল, ওই ছেলেটি যে এখানে কাপড় সেলাই করত, অর্জুন, সে কোথায়? বৃদ্ধটি কাঁধ ঝাঁকিয়ে বলল, দুদিন ধরে আসেনি, জানি না কোথায় আছে। অঙ্কিতা ফিরে এসে গাড়িতে বসল, কিন্তু বাড়ি যাওয়ার মন হল না। সে মোহনকে বলল, মলের ভেতরে রামেশ্বর সিং আছে, ওকে ডেকে আনো। মোহন ভেতরে গেল এবং কিছুক্ষণ পর রামেশ্বর সিং বাইরে এলো। সে অঙ্কিতাকে দেখে একটু সতর্ক হয়ে গেল এবং জিজ্ঞেস করল, ম্যাডাম, কোনো কাজ ছিল কি? অঙ্কিতা জিজ্ঞেস করল, ওই অর্জুন কোথায়, দুদিন ধরে আসেনি? রামেশ্বর সিং এক মুহূর্ত থেমে বলল, ম্যাডাম, আমি বেশি কিছু জানি না, শুধু এটুকুই শুনেছি যে ওর সাথে কোনো একটা দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনা? অঙ্কিতা সোজা হয়ে বসল। কেমন দুর্ঘটনা? রামেশ্বর সিং জানালো, পুরো খবর জানি না ম্যাডাম, আপনি চাইলে আমি খোঁজ নেওয়ার চেষ্টা করছি। অঙ্কিতা বলল, হ্যাঁ, খোঁজ নাও, আজই খোঁজ নাও। রামেশ্বর সিং চলে গেল। অঙ্কিতা গাড়িতেই বসে রইল। তার বুকটা অদ্ভুতভাবে কাঁপছিল। দুর্ঘটনা, এই শব্দটি তার মনে বারবার প্রতিধ্বনিত হচ্ছিল। দুপুরে রামেশ্বর সিং ফোন করল। সে জানালো, ম্যাডাম, খবর পেয়েছি, অর্জুনের অ্যাক্সিডেন্ট হয়েছিল। পরশুদিন বিকেলে সে স্কুটার নিয়ে বাড়ি যাচ্ছিল, একটা দ্রুতগতির গাড়ি তাকে ধাক্কা মেরেছে। এখন সে শহরের সরকারি হাসপাতাল SSKM এ ভর্তি আছে। অঙ্কিতার হাত থেকে ফোনটা প্রায় পড়েই যাচ্ছিল। সে জিজ্ঞেস করল, কতটা গুরুতর চোট লেগেছে, এই ব্যাপারে কিছু জানা গেছে? রামেশ্বর সিং বলল, পায়ে ফ্র্যাকচার হয়েছে আর মাথায় চোট লেগেছে, বাকি বেশি কিছু জানি না ম্যাডাম। অঙ্কিতা ফোন রাখল এবং এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করল। তার মনে প্রথম যে কথাটি এলো তা হল সরকারি হাসপাতাল। সরকারি হাসপাতালে সেই যত্ন হয় না যা হওয়া উচিত।
ওষুধ নিজেকেই কিনে আনতে হয়, বিছানার জন্য কাড়াকাড়ি হয়, ডাক্তাররা সময় মতো আসেন না, আর ওপর দিয়ে বাড়িতে অসুস্থ বাবা আর পড়াশুনো করা ভাই। অঙ্কিতা ড্রাইভারকে বলল, মোহন, সরকারি হাসপাতাল SSKM-এ চলো। মোহন অবাক হয়ে দেখল, কিন্তু কিছু বলল না। গাড়ি ঘুরে গেল। পথে অঙ্কিতা ভাবতে থাকল। সে নিজেকেই প্রশ্ন করছিল, কেন সে যাচ্ছে? অর্জুন তো তার কেউ ছিল না। দুবার দেখা হয়েছিল তার সাথে, আর দুবারই দেখা হওয়াটা খুব একটা ভালো ছিল না। তবুও কিছু একটা তাকে টানছিল, হয়তো সেই অস্থিরতা যা গত কয়েকদিন ধরে তার মনে ছিল। হাসপাতালে পৌঁছে অঙ্কিতা প্রথমবার সেই জগতের কথা অনুভব করল যেখানে অর্জুন বাস করত। লম্বা লম্বা লাইন, ভিড়, সাদা দেওয়ালে হলুদ ছোপ, আর বাতাসে এক অদ্ভুত গন্ধ। মানুষ এদিক ওদিক ছোটাছুটি করছিল। কারো হাতে ওষুধের চিরকুট ছিল, কেউ কোনো রোগীকে হুইল চেয়ারে করে ঠেলে নিয়ে যাচ্ছিল। অঙ্কিতা আজ পর্যন্ত এই ধরনের হাসপাতাল দেখেনি। সে যখনই অসুস্থ হতো, শহরের সবথেকে দামি প্রাইভেট হাসপাতাল আপোলোতে যেত, যেখানে পরিষ্কার ঘর, হাসি মুখে নার্স, আর সাথে সাথে চিকিৎসা পাওয়া যেত। এখানে সবকিছু আলাদা ছিল। সে কাউন্টারে গিয়ে জিজ্ঞেস করল, অর্জুন যাদব কোন ওয়ার্ডে আছে? রেজিস্টার দেখে বলা হলো, ওয়ার্ড নাম্বার 5, বেড নাম্বার 8। অঙ্কিতা ওয়ার্ডের দিকে এগিয়ে গেল। ওয়ার্ডে ঢুকেই তার নজর বেড নাম্বার 8-এর দিকে গেল। অর্জুন সেখানে শুয়েছিল। তার বাঁ পায়ে প্লাস্টার ছিল, আর কপালে ব্যান্ডেজ বাঁধা ছিল। মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল, আর চোখ বন্ধ ছিল। তার পাশে একটি রোগা ছেলে বসেছিল, যার বয়স 15-16 বছর হবে। তার হাতে একটি বই ছিল, কিন্তু সে পড়ছিল না, শুধু অর্জুনের মুখের দিকে তাকিয়েছিল। তার চোখগুলো ফুলে ছিল, যেন অনেকক্ষণ ধরে কাঁদছে। অঙ্কিতা ধীরে ধীরে কাছে এলো। ছেলেটি ওপরের দিকে তাকালো। তার চোখে এক রাশ প্রশ্ন ছিল। অঙ্কিতা নিচু গলায় জিজ্ঞেস করল, তুমি অর্জুনের ভাই? ছেলেটি ক্লান্ত গলায় বলল, জি হ্যাঁ, আপনি কে? অঙ্কিতা বলল, আমি আমি রায় হেরিটেজ মলের বাইরের। অঙ্কিতা থামল, তারপর সরাসরি বলল, আমি অর্জুনকে চিনি। ও এখন কেমন আছে? ছেলেটির চোখ জলে ভরে এলো। সে বলল, পায়ে ফ্র্যাকচার হয়েছে। ডাক্তার বলেছেন কম করে 1 মাস বিছানায় থাকতে হবে। মাথার চোটও গভীর। সে এক মুহূর্ত থেমে বলল, টাকা নেই আমাদের কাছে। ওষুধ নিজেকেই কিনে আনতে হচ্ছে। ওপর দিয়ে বাড়িতে বাবা। তার গলার স্বর বুঝে এলো। অঙ্কিতা সেই ছেলেটিকে দেখল এবং তার নাম জিজ্ঞেস করল। ছেলেটি জানালো তার নাম নেহা। অঙ্কিতা জিজ্ঞেস করল, নেহা, তোমার বাবা কোথায়? সে বলল, বাড়িতে। বাবা হাঁটতে পারে না, একলা আছে। ভাইয়া ছাড়া বাড়িতে রান্না করার মতোও কেউ নেই। প্রতিবেশীরা সাহায্য করছে, কিন্তু। অঙ্কিতা তাকে মাঝপথে থামিয়ে জিজ্ঞেস করল, তুমি কখন থেকে এখানে আছো? নেহা জানালো, পরশু থেকে, যখন থেকে ভাইয়া এসেছে। বাড়ি আর হাসপাতালের মধ্যে ছোটাছুটি করছি। অঙ্কিতা পুরো ওয়ার্ডের ওপর একবার নজর বোলাল। বাকি বেডগুলোতেও রোগী ছিল আর তাদের পরিজনরা ছিল। কিছু লোক মেঝেতে বসেছিল, কেউ দাঁড়িয়েছিল, কারো কাছেই ঠিকঠাক খাবারের ব্যবস্থা মনে হচ্ছিল না। ঠিক তখনই অর্জুনের চোখ খুলল। সে ছাদের দিকে তাকালো, তারপর পাশে নেহার দিকে, এবং এরপর তার নজর অঙ্কিতার উপর পড়ল। এক মুহূর্তের জন্য সে চমকে গেল। হয়তো তার মনে হলো যে সে ঠিকমতো দেখতে পাচ্ছে না। সে দুর্বল গলায় বলল, ম্যাডাম, আপনি? অঙ্কিতা বলল, হ্যাঁ, তুমি দুদিন ধরে আসোনি, খোঁজ নিলাম তো এখানে আসতে হলো। অর্জুনের মুখে এক অদ্ভুত ভাব এলো। সে কিছু বলতে চাইছিল, কিন্তু হয়তো দুর্বলতার কারণে বলতে পারছিল না। অঙ্কিতা বলল, এখন কথা বলো না, আরাম করো। সে নেহার দিকে ফিরে জিজ্ঞেস করল, ওর ডাক্তারকে? আমাকে দেখা করতে হবে। নেহা ঘাবড়ে গিয়ে ডাক্তারের নাম বলল। অঙ্কিতা বাইরে বেরোল। সে নিজের ফোন বের করে একটি নম্বর মেলাল। বাবা সুরেশ রায় ফোন তুললেন। অঙ্কিতা জিজ্ঞেস করল, বাবা, শহরের সবথেকে ভালো হাড়ের ডাক্তারকে? ওপার থেকে কিছুক্ষণ নীরবতা রইল। তারপর বাবা জিজ্ঞেস করলেন, কেন, সব ঠিক আছে তো? অঙ্কিতা বলল, হ্যাঁ বাবা, শুধু আপনি নাম আর নম্বরটা দিন। সুরেশ রায় যে ডাক্তারের নাম আর নম্বর দিলেন। অঙ্কিতা ফোন রাখল এবং পরবর্তী নম্বর মেলাল। সে শহরের সবথেকে ভালো প্রাইভেট হাসপাতাল ফোর্টিসে ফোন করল এবং অর্জুনের জন্য একটি ঘর বুক করল। তারপর সে আবার ওয়ার্ডে ফিরে এলো। নেহা সেই একইভাবে বসেছিল। অঙ্কিতা বলল, নেহা, কাল সকালে একটি অ্যাম্বুলেন্স আসবে। অর্জুনকে অন্য একটি হাসপাতালে নিয়ে যাব। সেখানে ভালো ডাক্তার আছে। নেহার চোখ বড় বড় হয়ে গেল। সে বলল, ম্যাডাম, আমরা এত খরচ বহন করতে পারব না।
ভাইয়া জানতে পারলে সে মানা করে দেবে। অঙ্কিতা এক মুহূর্ত থেমে নেহার চোখের দিকে তাকালো এবং বলল, ও মানা করার আগে তুমি হ্যাঁ বলে দাও, আর খরচের চিন্তা করো না, ওটা আমার দায়িত্ব। নেহা অবাক হয়ে বলল, কিন্তু ম্যাডাম আপনি আমাদের জন্য। অঙ্কিতা নিচু গলায় বলল, আমি কিছুদিন আগে তোমার ভাইয়ের সাথে ভালো ব্যবহার করিনি। অঙ্কিতার গলায় এক অদ্ভুত কোমলতা এসেছিল, যা সে নিজে আগে কখনো শোনেনি। সে বলল, এটা তার ক্ষতিপূরণ তো নয়, কিন্তু শুধু একটু ভালো করার চেষ্টা মাত্র। অর্জুন এই সবকিছু শুনে নিয়েছিল। তার চোখ খোলা ছিল এবং সে ছাদের দিকে তাকিয়েছিল। তার মুখে কোনো ভাব প্রকাশ পাচ্ছিল না, কিন্তু চোখের কোণগুলো একটু ভিজে উঠেছিল। অঙ্কিতা তার দিকে তাকালো। অর্জুন ছাদ থেকে নজর সরিয়ে অঙ্কিতার দিকে তাকালো। দুজনের মধ্যে সেই কয়েক মুহূর্তের নীরবতা ছিল, যাতে একটি শব্দও না বলে অনেক কিছু বলা হয়ে যায়। অঙ্কিতা চোখ সরিয়ে নিল এবং বাইরের দিকে হাঁটা দিল। বাইরে বেরিয়ে সে এক দীর্ঘ নিঃশ্বাস নিল। হাসপাতালের সেই গন্ধ এখনও তার সাথে ছিল, কিন্তু এখন সেটা আর অতটা অদ্ভুত লাগছিল না। সে মোহনকে ফোন করল। মোহন, বাড়ি যাওয়ার আগে একটা কাজ করতে হবে। শহরের সবথেকে ভালো ওষুধের দোকানে চলো, আমাকে একটা লিস্ট বানাতে হবে। সেই সন্ধ্যায় অঙ্কিত যখন বাড়ি ফিরল, তখন তার হাতে ওষুধের একটা বড় থলি ছিল, আর মনে এক অদ্ভুত প্রশান্তি ছিল, যা সে আগে কখনো অনুভব করেনি। রাতে খাবারের টেবিলে তার বাবা দেখলেন যে আজ অঙ্কিতার মুখে সেই অস্থিরতা নেই যা গত কয়েকদিন ধরে ছিল। কিছু একটা আলাদা ছিল, যা দেখে তার ভালো লাগল। তিনি কিছু জিজ্ঞেস করলেন না। পরদিন সকালে যখন অ্যাম্বুলেন্স এসএসকেএম হাসপাতালের গেটে এসে থামল, তখন নেহা বাইরে দৌড়ে এলো। সে অঙ্কিতাকে দেখল এবং তার চোখে স্বস্তি আর কৃতজ্ঞতা দুই একসাথে ছিল। সারা রাত সে ঘুমায়নি। একদিকে ভাইয়ের চোটের চিন্তা, অন্যদিকে বাড়িতে একা বাবার চিন্তা, আর ওপর দিয়ে এই ভয় যে পাছে অর্জুন ভাইয়া অঙ্কিতার সাহায্য নিতে অস্বীকার না করে দেয়। অ্যাম্বুলেন্সের পেছনে নিজের গাড়িতে এসেছিল। সে ভেতরে গিয়ে দেখল যে অর্জুন বেডে বসে আছে, প্লাস্টার করা পা সামনে ছড়ানো আর কপালে টাটকা ব্যান্ডেজ বাঁধা। মুখে দুর্বলতা ছিল, কিন্তু চোখে সেই পুরনো উজ্জ্বলতা ছিল। অঙ্কিতা ভেতরে আসতেই অর্জুন তাকে দেখল এবং সরাসরি বলল, ম্যাডাম, আমার এটা চাই না। অঙ্কিতা থামল। সে জানত যে এটা হবে। সে জিজ্ঞেস করল, কি চাই না? অর্জুন বলল, এইসব প্রাইভেট হাসপাতাল, দামি চিকিৎসা, আমার এখানে কাজ চলে যাবে। অঙ্কিতা ওয়ার্ডের চারিদিকে তাকাল। পাশের বেডে এক বৃদ্ধ গোঙাচ্ছিলেন। নার্সকে ডাকার জন্য তার স্ত্রী 10 মিনিট ধরে দাঁড়িয়েছিলেন, কিন্তু কেউ আসেনি। মেঝেতে এক জায়গায় জল জমেছিল, যা কেউ পরিষ্কার করতে আসেনি। জানলার একটি কাঁচ ভাঙা ছিল, যেখান থেকে ধুলোবালি মেশানো হাওয়া আসছিল। সে অর্জুনের দিকে তাকালো এবং বলল, অর্জুন, ডাক্তার বলেছেন যে পায়ের ফ্র্যাকচারটা ঠিকমতো সেট হওয়া দরকার, না হলে পরে হাঁটতে অসুবিধা হবে। এখানে সেই সুবিধে নেই। অর্জুন বলল, অনেক মানুষই এখানে সুস্থ হয়ে যায়। অঙ্কিতা সরাসরি বলল, অনেক মানুষই ঠিকমতো সুস্থও হয় না। অর্জুন চুপ করে রইল। অঙ্কিতা আরও বলল, শোনো, আমি তোমার কাছে মিথ্যে বলবো না। প্রথম দিন আমি তোমার সাথে যা করেছি তা ভুল ছিল। আমি তোমাকে ছোট মনে করেছি, তোমার পরিশ্রমকে অবহেলা করেছি। সেদিন তুমি আমাকে যে শিক্ষা দিয়েছ তা আমার এখনও মনে আছে, আর হয়তো আজীবন মনে থাকবে। কিন্তু এখন সেই দিনের কথা নয়, এখন তোমার স্বাস্থ্যের কথা। আর তোমার স্বাস্থ্য ঠিক না হলে তোমার বাবার চিকিৎসা হবে কি করে? নেহার পড়াশুনো চলবে কি করে? ওই দুজনের কথা তো অন্তত ভাবো। এই শেষ বাক্যটি অর্জুনের মনে গেঁথে গেল। সে কিছুক্ষণ চুপ করে রইল। তার চোখ নিচু ছিল আর ঠোঁট কামড়ে ধরেছিল। নেহা কাছে এলো এবং ভাইয়ের হাত ধরে বলল, ভাইয়া, মেনে নাও, বাবার তোমাকে প্রয়োজন, আমার তোমাকে প্রয়োজন। তাড়াতাড়ি ঠিক হয়ে যাও। অর্জুন বোনের দিকে তাকাল। তার চোখ জলে ভরে এলো, কিন্তু সে চোখের পলক ফেলে জল আটকে নিল। তারপর সে অঙ্কিতার দিকে তাকালো এবং বলল, ম্যাডাম, একটা কথা জিজ্ঞেস করি? অঙ্কিতা বলল, করো। সে জিজ্ঞেস করল, আপনি এসব কেন করছেন? আমরা তো আপনার কোনো আত্মীয় নই। অঙ্কিতা এক মুহূর্তের জন্য থেমে ভাবল। মিথ্যে বলা সহজ ছিল, কোনো একটা বাহানা দেওয়াও সহজ ছিল, কিন্তু এই ছেলেটির সামনে মিথ্যে বলার মন তার সায় দিচ্ছিল না। কারণ কিছুদিন আগে আমার মনে হতো যে টাকা দিয়ে সবকিছু কেনা যায়, কিন্তু তুমি আমাকে দেখিয়ে দিলে যে সবকিছু কেনা যায় না। যে মানুষ 500 টাকা প্রত্যাখ্যান করতে পারে আর নিজের ভুল না থাকলে ক্ষমা চাইতে অস্বীকার করতে পারে, সেই মানুষের মধ্যে এমন কিছু তো আছে যা আমার মধ্যে ছিল না। সে এক মুহূর্ত থেমে এগিয়ে বলল, আর হয়তো আমি সেই জিনিসটা তোমার থেকে শিখতে চাই। ওয়ার্ডে এক মুহূর্তের নিস্তব্ধতা নেমে এলো। অর্জুন ধীরে থেকে বলল, আচ্ছা, ঠিক আছে। নেহা স্বস্তির নিঃশ্বাস ফেলল। অ্যাম্বুলেন্সের কর্মীরা ভেতরে এলো আর অর্জুনকে স্ট্রেচারে শোয়াল। যাওয়ার সময় অর্জুন একবার পুরো সরকারি ওয়ার্ডটাকে দেখল।
সেই বেডগুলোকে দেখল যেখানে তার মতো আরও অনেক মানুষ ছিল যারা উন্নত চিকিৎসার যোগ্য ছিল। কিন্তু কাছে টাকা ছিল না। তার চোখে একটা সংকল্প ছিল। নতুন হাসপাতালে পৌঁছতেই পরিবেশ একদম বদলে গেল। পরিষ্কার পরিচ্ছন্ন ঘর, নরম বিছানা, শীতাতপ নিয়ন্ত্রণ আর সময়মতো আসা নার্সরা। শহরের নামকরা হাড় বিশেষজ্ঞ ডাক্তার সেন এসে অর্জুনকে পরীক্ষা করলেন। তিনি এক্স-রে দেখলেন আর বললেন যে সময়মতো চলে এসেছে, ফ্র্যাকচার ঠিকভাবে সেট হয়ে যাবে। অর্জুন সেই ঘরে অদ্ভুত অনুভব করছিল। সে কখনো এই ধরনের জায়গা দেখেনি। দেওয়ালে হালকা সবুজ রঙের প্রলেপ ছিল, জানলা দিয়ে বাইরে সবুজ গাছ দেখা যাচ্ছিল, আর বিছানার চাদর এতটাই সাদা ছিল যে সে তাতে শুতে পর্যন্ত ইতস্তত করছিল। নেহা তাকে বাধা দিয়ে বলল, ভাইয়া শুয়ে পড়ো। অর্জুন শুয়ে পড়ল। অঙ্কিতা বাইরে ছিল। সে ডাক্তার সেনের সাথে কথা বলল, ওষুধের লিস্ট নিল আর হাসপাতালের সব আনুষ্ঠানিকতা পূরণ করল। সে নেহার জন্য খাবারের ব্যবস্থা করাল, কারণ ছেলেটি দুদিন ধরে ঠিকমতো খায়নি। দুপুরে যখন অঙ্কিতা ঘরে এলো তখন অর্জুনের চোখ খোলা ছিল আর সে ছাদের দিকে তাকিয়েছিল। অঙ্কিতা চেয়ার টেনে বসে জিজ্ঞেস করল, এখন কেমন লাগছে? অর্জুন বলল, ঠিক আছে। তারপর কিছুক্ষণ পর বলল, ম্যাডাম, আমার বাবার চিকিৎসা। অঙ্কিতা বলল, ওটার চিন্তা করো না, আমি একজন ডাক্তারকে তাদের বাড়িতে পাঠানোর ব্যবস্থা করেছি, তিনি দেখে নেবেন। অর্জুনের গলা ধরে এলো, ম্যাডাম, আমি এই সব কখনো শোধ করতে পারব না। অঙ্কিতা বলল, কে বলল শোধ করতে হবে? অর্জুন বলল, না ম্যাডাম, আমি কারো কৃতজ্ঞতা পাশে আবদ্ধ হয়ে বাঁচতে চাই না। আপনি বলুন যে আমি আপনার এই ঋণ কিভাবে মেটাব। অঙ্কিতা তার দিকে তাকাল। এই ছেলেটির এই কথা তাকে বারবার অবাক করে দিচ্ছিল। অসুস্থ ছিল, দুর্বল ছিল, টাকা ছিল না, তবুও এটা ভাবছিল যে ঋণ কিভাবে মেটাবে। অঙ্কিতা বলল, অর্জুন, আগে ঠিক হয়ে যাও, বাকি কথা পরে হবে। অর্জুনের গলায় সেই একই দৃঢ়তা ছিল। না ম্যাডাম, এখনই বলুন। অঙ্কিতা এক মুহূর্ত ভাবল, তারপর বলল, ঠিক আছে, একটা কথা বলো তো, যদি তোমার কাছে টাকা থাকত, সামর্থ্য থাকত, তবে তুমি কি করতে? অর্জুন থামল। এই প্রশ্ন সে নিজেকে আগেও করেছিল। সে বলল, একটা দোকান খুলতাম। অঙ্কিতা জিজ্ঞেস করল, কিসের? অর্জুন জানালো, কাপড় আর তার সাথে যুক্ত জিনিসপত্র। আমি জানি মানুষ কি চায়। 2 বছর ধরে কাপড় দেখছি, সেলাই করছি, ঠিক করছি। আমি জানি কোন ধরনের কাপড় কত দামে বিক্রি হয়, কার কি পছন্দ, কোন কোয়ালিটি টেকসই হয়। অঙ্কিতা মন দিয়ে তার কথা শুনল। সে আবার জিজ্ঞেস করল, আর যদি দোকান পাওয়া যায়? অর্জুন বলল, তবে পুরো পরিশ্রম লাগিয়ে দেব। বাবার চিকিৎসা হবে, নেহার পড়াশোনা হবে, আর একদিন নিজের ফার্ম তৈরি করব। অঙ্কিতার ঠোঁটে একটা হালকা হাসি এলো। সে বলল, ঠিক আছে, আগে ঠিক হয়ে যাও, তারপর কিছু ভাবা যাবে। সেই সন্ধ্যায় অঙ্কিতা বাড়ি ফিরল এবং সরাসরি তার বাবার ঘরে গেল। সুরেশ রায় নিজের চেয়ারে বসে ফাইল দেখছিলেন। তিনি মেয়েকে দেখে চশমা খুললেন এবং বললেন, এসো বসো। অঙ্কিতা বসে পড়ল। সে পুরো ঘটনা শুরু থেকে জানাল। অর্জুনের সাথে প্রথম দেখা, তার 500 টাকা প্রত্যাখ্যান করা, গার্ডের সাথে ঝগড়া, আর তারপর দুর্ঘটনা, সবকিছু। সুরেশ রায় মাঝপথে কথা না কেটে সব শুনলেন। যখন অঙ্কিতা চুপ হল তখন তিনি কিছুক্ষণ খামোশ রইলেন। তারপর বললেন, তাহলে তুমি তাকে রায় হেরিটেজ মলে একটা দোকান পাইয়ে দিতে চাও? অঙ্কিতা বলল, হ্যাঁ বাবা। বাবা জিজ্ঞেস করলেন, কেন? অঙ্কিতা উত্তর দিল, কারণ সে সেটার যোগ্য। সুরেশ রায় মেয়েকে মন দিয়ে দেখলেন। তিনি তার চোখে সেই কথাটা দেখতে পেলেন যা তিনি বহু বছর ধরে দেখতে চেয়েছিলেন, একটি বোধ শক্তি, একটি পরিপক্কতা যা শুধু বই পড়ে বা টাকা দিয়ে আসে না। সুরেশ বললেন, অঙ্কিতা, রায় হেরিটেজ মলে প্রতিটা দোকানের জন্য লম্বা ওয়েটিং লিস্ট আছে, মানুষ বছরের পর বছর অপেক্ষা করে। অঙ্কিতা বলল, আমি জানি বাবা। বাবা আবার বললেন, আর তুমি এমন একটা ছেলের জন্য বলছো যে এখন পর্যন্ত মলের বাইরে বসে কাপড় সেলাই করত? অঙ্কিতা বলল, হ্যাঁ, কারণ ওই ছেলেটির মধ্যে সেই ক্ষমতা আছে যা অনেক দোকানদারের মধ্যে নেই। সুরেশ রায় হাসলেন। এটি সেই হাসি যা একজন পিতা তখনই হাসেন যখন তার মনে হয় যে তার পরিশ্রম সার্থক হয়েছে। তিনি বললেন, এক কাজ করো, যখন ও ঠিক হয়ে যাবে তখন ওকে আমার কাছে নিয়ে এসো, আমি নিজে ওর সাথে কথা বলবো। অঙ্কিতা স্বস্তির নিঃশ্বাস ফেলল। পরবর্তী 3 সপ্তাহ ধীরে ধীরে কাটল। অর্জুন হাসপাতালে ছিল আর অঙ্কিতা প্রায় প্রতিদিনই আসত। শুরুতে সে শুধু কিছুক্ষণ থাকত, খবর নিত আর চলে যেত। কিন্তু ধীরে ধীরে সে অনেকক্ষণ থাকতে শুরু করল। কখনো অর্জুনের বাবার ওষুধের খবর নিত, কখনো নেহার পড়াশোনার ব্যাপারে কথা বলতো, আর কখনো কখনো অর্জুনের সাথে কথা হতো।
সেই কথাগুলো খুব আলাদা হতো সেই সব কথার থেকে, যা অঙ্কিতা তার বন্ধুদের সাথে করত। এখানে কোনো লোক দেখানো ব্যাপার ছিল না, কোনো রেশারেশি ছিল না। অর্জুন সরাসরি কথা বলত এবং যা ভাবত সেটাই বলত। একদিন অঙ্কিতা জিজ্ঞেস করল, তুমি কখনো রেগে যাও না? এত সমস্যা তবু এত শান্ত থাকো? অর্জুন কিছুক্ষণ ভেবে বলল, রেগে তো যাই ম্যাডাম, কিন্তু বাবা একটা কথা শিখিয়েছেন যে রাগ হলো সেই আগুন যা অন্যকে কম আর নিজেকে বেশি পড়ায়। তাই যখন রাগ আসে তখন সেটা কাজে লাগিয়ে দিই। অঙ্কিতা এই কথাটা নিজের মনের মধ্যে গেঁথে নিল। আরেকদিন অর্জুন জিজ্ঞেস করল, ম্যাডাম, আপনি মলে কি দেখেন? মানে যখন আপনি রায় হেরিটেজ মলে চক্কর দেন তখন কি দেখেন? অঙ্কিতা ভাবল এবং বলল, দোকান দেখি, মানুষ দেখি। অর্জুন বলল, কিন্তু সেই মানুষগুলোকে দেখেন না যারা মলের বাইরে আছে। এই বাক্যটি অঙ্কিতার মনে বিঁধল। সে নিচু গলায় বলল, এখন দেখি। অর্জুন কিছু বলল না, কিন্তু তার মুখে একটা হালকা হাসি এলো। 3 সপ্তাহ পর যখন অর্জুন হাসপাতাল থেকে বেরোল, তখন সে আগের থেকে অনেকটা ভালো ছিল। পায়ে এখনও প্লাস্টার ছিল, কিন্তু বৈশাখী দিয়ে হাঁটতে পারত। মুখে লাবণ্য ফিরে এসেছিল। বেরোনোর সময় সে হাসপাতালের কর্মীদের ধন্যবাদ জানাল, ডাক্তার সেনকে প্রণাম করল এবং অঙ্কিতার দিকে ফিরল। সে বলল, ম্যাডাম, আপনারও অনেক ধন্যবাদ। অঙ্কিতা বলল, এখনই ধন্যবাদ দিও না, আগে আমার বাবার সাথে দেখা করো। অর্জুন তার দিকে প্রশ্ন ভরা চোখে তাকাল। অঙ্কিতা বলল, কাল সকাল 10টায় রায় হেরিটেজ মলের অফিসে। অর্জুন বুঝতে পারল না যে এই দেখা করাটা কিসের ব্যাপারে হবে, কিন্তু সে রাজি হয়ে গেল। সেই রাতে অর্জুন বাড়ি ফিরল তো দেখল বাবা বিছানায় শুয়ে গেছেন, কিন্তু তার চোখে একটা উজ্জ্বলতা ছিল যা আগে ছিল না। ডাক্তারের নিয়মিত ওষুধে তার শরীরে কিছুটা উন্নতি হয়েছিল। বাবা অর্জুনকে দেখেই চোখ মুছলেন এবং বললেন, এলো আমার ছেলে। অর্জুন বাবার কাছে বসে পড়ল এবং তার হাত ধরল। সে বলল, বাবা, সব ঠিক হয়ে যাবে। বাবা তার মাথায় হাত রাখলেন এবং জিজ্ঞেস করলেন, ওই মেয়েটি কে যে তোর এত খেয়াল রাখল? অর্জুন এক মুহূর্ত থেমে বলল, একজন মানুষ বাবা, যে আগে শুধু ধনী ছিল, এখন ভালোও হয়ে উঠছে। বাবা হাসলেন। নেহা রান্নাঘরে রান্না করছিল, আর ঘরে এক অদ্ভুত উষ্ণতা ছিল যা গত কয়েক সপ্তাহে ছিল না। সেই রাতে অর্জুন অনেকক্ষণ ঘুমাল না। সে ভাবতে থাকল কাল কি হবে। সুরেশ রায়ের সাথে দেখা, এমন একজন মানুষ যার নাম পুরো শহরে নেওয়া হতো। একজন দর্জির ছেলে বৈশাখীতে ভর দিয়ে সেই দপ্তরে যাবে। কিন্তু তার মনে ভয় ছিল না, কারণ অর্জুন যাদব জানত যে সে কে, আর এটাই ছিল তার সবথেকে বড় শক্তি। পরদিন সকালে অর্জুন খুব ভোরে উঠে পড়ল। ঘরে একটাই আলমারি ছিল যাতে তার জামা কাপড় রাখা থাকত। সে সেটা খুলল এবং ভেতরে রাখা জামা কাপড়গুলো একে একে দেখল। একটা হালকা সবুজ রঙের জামা ছিল যা সে গত বছর পুজোর সময় কিনেছিল। সে সেটাই বের করল, ইস্ত্রি করল এবং পরল। প্যান্টটাও ঠিকমতো ঝেড়ে পরে নিল। জুতো সে নিজে পালিশ করল। বৈশাখীটাকেও পরিষ্কার কাপড় দিয়ে মুছল। নেহা রান্নাঘরে চা বানাচ্ছিল। সে দাদাকে দেখে হাসল এবং বলল, আজ তো খুব ফিটফাট হয়েছ ভাইয়া। অর্জুন বলল, একটা জরুরি দেখা করার কাজ আছে। নেহা জিজ্ঞেস করল, ম্যাডামের বাবার সাথে কি? অর্জুন হ্যাঁ বলে মাথা নাড়ল। নেহা চায়ের কাপ নিয়ে এলো এবং দাদার সামনে রাখল। সে বলল, ভাইয়া, ভয় পেও না। অর্জুন বোনের দিকে তাকালো এবং বলল, ভয় কিসের? আমি তো কোনো ভুল কাজ করিনি। নেহা বলল, আমি জানি, কিন্তু তাও। বাবার ঘর থেকে আওয়াজ এলো, অর্জুন বাবা, এদিকে আয়। অর্জুন বৈশাখী নিয়ে বাবার ঘরে গেল। বাবা বিছানায় বসেছিলেন। তিনি ছেলেকে ওপর থেকে নিচ পর্যন্ত দেখলেন এবং তার চোখে এক গর্বের ভাব এলো। তিনি বললেন, বাবা, যা, কিন্তু মনে রাখিস, যাই হোক, নিজের মাথা নত করিস না। যদি কাজ পাস তবে পুরো পরিশ্রম দিয়ে করিস। যদি না পাস তবে ঘরে ফিরে আসিস। তোর বাবা তোর সাথে আছে। অর্জুন বাবার পা ছুলো এবং বলল, আশীর্বাদ দাও বাবা। বাবা তার মাথায় হাত রাখলেন এবং চোখ বন্ধ করলেন। রায় হেরিটেজ মল পর্যন্ত রাস্তা অর্জুন অটো দিয়ে পার করল। মলের বাইরে পৌঁছে সে এক মুহূর্ত থেমে সেই কোণটিকে দেখল যেখানে সে 2 বছর ধরে বসত। সেই চটাইটি এখন সেখানে ছিল না, কিন্তু সেই জায়গার স্মৃতিগুলো তাজা হয়ে উঠল। প্রতিটি গ্রাহক যার কাপড় সে সেলাই করেছিল, প্রতিটি বৃদ্ধ যার শার্ট সে ঠিক করেছিল, প্রতিটি ছেলেমেয়ে যারা হাসি মুখে নিজের জামা নিয়ে গিয়েছিল, সে মনে মনে সেই জায়গাটিকে একবার প্রণাম করল। তারপর বৈশাখীতে ভর দিয়ে মলের ভেতরে চলে গেল। রায় হেরিটেজ মলের 5 তলায় সুরেশ রায়ের দপ্তর ছিল। লিফট দিয়ে ওপরে ওঠার সময় অর্জুন নিজের মুখ লিফটের আয়নায় দেখল। মুখটা শান্ত ছিল। দপ্তরের বাইরে একটি অভ্যর্থনা কক্ষ ছিল। সেখানে একজন যুবতী বসেছিলেন, যিনি অর্জুনকে দেখে জিজ্ঞেস করলেন, আপনার নাম অর্জুন যাদব? বসুন, সাহেব আপনার অপেক্ষা করছেন।
অর্জুন একটি চেয়ারে বসল। ঘরটি বড় ছিল এবং ঠান্ডা ছিল। দেওয়ালে রায় গ্রুপের আলাদা আলাদা প্রজেক্টের ছবি লাগানো ছিল। কার্পেট এতটাই মোটা ছিল যে পা বসে যাচ্ছিল। ঠিক তখনই ভেতরের দরজা খুলল এবং অঙ্কিতা বাইরে এলো। সে অর্জুনকে দেখল এবং এক মুহূর্ত থামল, তারপর বলল, এলে? অর্জুন বলল, জি ম্যাডাম। অঙ্কিতা জানালো, বাবা অপেক্ষা করছেন, এসো। অর্জুন উঠল এবং বৈশাখী নিয়ে ভেতরে গেল। সুরেশ রায় একটি বড় টেবিলের ওপাশে বসেছিলেন। বয়স 60-এর কাছাকাছি হবে। মুখে গভীর বলিরেখা ছিল, যা দীর্ঘ পরিশ্রম আর দীর্ঘ অভিজ্ঞতার নিদর্শন। তিনি অর্জুনকে দেখলেন এবং দাঁড়িয়ে পড়লেন। এটা অর্জুন আশা করেনি। সুরেশ রায় নিজে দাঁড়িয়ে তাকে স্বাগত জানাবেন এটা সে ভাবেনি। তিনি বললেন, এসো বাবা, বসো। অর্জুন ঝুঁকে প্রণাম করল। প্রণাম সাহেব। সুরেশ বললেন, খুশি থাকো, বসো। অর্জুন বসে পড়ল। অঙ্কিতা একপাশে চেয়ারে বসল। সুরেশ রায় অর্জুনকে মন দিয়ে দেখলেন এবং কিছুক্ষণ চুপ রইলেন। তারপর বললেন, অঙ্কিতা তোমার কথা জানিয়েছে? অর্জুন বলল, জি। সুরেশ বললেন, ও জানালো যে তুমি ওর থেকে 500 টাকা নিতে অস্বীকার করেছ। অর্জুন বলল, জি, আমার কাজের পারিশ্রমিক 20 টাকা ছিল। সুরেশ হালকা করে হাসলেন এবং বললেন, আর যখন গার্ড ধমক দিল তখনও তুমি মাথা নত করনি? অর্জুন উত্তর দিল, ভুল করিনি তো মাথা নত করার প্রশ্নই ওঠে না সাহেব। সুরেশ টেবিলে হাত রেখে সামনের দিকে ঝুঁকে বললেন, অর্জুন, আমি নিজের জীবনে অনেক মানুষ দেখেছি, ধনী, গরিব, শিক্ষিত, অশিক্ষিত। কিন্তু একটা জিনিস যা খুব কম মানুষের মধ্যে থাকে, তা হল আত্মসম্মান আর সততার সেই মেলবন্ধন যা তোমার মধ্যে আছে। এই দুটো একসাথে খুব কম পাওয়া যায়। অর্জুন কিছু বলল না। সুরেশ আবার বললেন, অঙ্কিতা জানালো যে তুমি কাপড় আর অ্যাক্সেসরিজের দোকান খুলতে চাও। অর্জুন বলল, জি সাহেব, যদি সুযোগ পাই তবে খোলার খুব ইচ্ছে আছে। সুরেশ সরাসরি বললেন, সুযোগ কেন পাবে না? রায় হেরিটেজ মলে 3য় তলায় একটি দোকান খালি আছে। গত 3 মাস ধরে খালি আছে। সেটার ভাড়া মকুব। প্রথম 6 মাস তুমি বিনা ভাড়ায় কাজ করো। তারপর যা আয় করবে সেখান থেকে একটা ছোট অংশ ভাড়া হিসেবে দিও। অর্জুনের চোখ বড় বড় হয়ে গেল। সাহেব! সুরেশ হাত তুলে তাকে থামালেন এবং বললেন, আমার একটা শর্ত আছে। অর্জুন জিজ্ঞেস করল, জি? সুরেশ বললেন, যে সততা আর পরিশ্রম তুমি ওই চটাইতে দেখিয়েছ, সেটাই এই দোকানেও দেখাতে হবে। গ্রাহকের সাথে সেই ব্যবহারই করতে হবে যা তুমি ওই বৃদ্ধ ব্যক্তির সাথে করতে। কোনো ভেজাল নয়, কোনো প্রতারণা নয়। অর্জুন এক মুহূর্তের জন্য থেমে সুরেশের চোখের দিকে তাকালো এবং বলল, সাহেব, এই শর্ত আমার মঞ্জুর নেই। ঘরে এক মুহূর্তের নিস্তব্ধতা নেমে এলো। অঙ্কিতা সোজা হয়ে বসল। সুরেশ ভুরু কোচকালেন এবং শান্ত গলায় জিজ্ঞেস করলেন, মঞ্জুর নেই? অর্জুন সরাসরি বলল, না সাহেব, এই জন্যে নয় যে আমার সততা পছন্দ নয়, বরং এই জন্যে যে সততা আর পরিশ্রম আমার শর্তে চলে না, ওটা আমার অভ্যেসে চলে। এটাকে কোনো চুক্তিতে বাঁধা যায় না। এটা আমার ভেতর থেকে আসে, বাইরে থেকে নয়। সুরেশ রায় কিছুক্ষণ চুপ রইলেন। তারপর তিনি জোরে হেসে উঠলেন। সেই হাসি পুরো ঘরে প্রতিধ্বনিত হল। অঙ্কিতাও স্বস্তির নিঃশ্বাস ফেলল এবং তার মুখে একটা হাসি এলো। সুরেশ উঠে অর্জুনের দিকে হাত বাড়ালেন এবং বললেন, এটাই শুনতে চেয়েছিলাম। দোকান তোমার, তুমি যেভাবে খুশি চালাতে চাও সেভাবেই চালাবে। এখন খুশি তো? অর্জুন হাত মেলাল। তার হাতে কম্পন ছিল, কিন্তু চোখে ছিল না। সেই সপ্তাহেই দোকানের কাজ শুরু হলো। রায় হেরিটেজ মলের 3য় তলায় 15 নম্বর দোকান। আগে সেটি খালি আর বন্ধ পড়েছিল। এখন তাতে আলো এলো, রং এলো। অর্জুন মেজে দোকান পরিষ্কার করল, যদিও পায়ে তখনও ব্যান্ডেজ ছিল। নেহা তাকে সাহায্য করল। অঙ্কিতা দোকানের সাজসজ্জায় পরামর্শ দিল। দেওয়ালের রং কেমন হবে, শেলফ কিভাবে লাগবে, মালপত্র কিভাবে রাখা হবে ইত্যাদি। দোকানের নাম অর্জুন নিজেই লাগল, যাদব টেলারিং অ্যান্ড গার্মেন্টস। অঙ্কিতা বলেছিল কোনো আকর্ষণীয় নাম রাখতে। অর্জুন হেসে উত্তর দিল, ম্যাডাম, এই নামই আমার পরিচয়। আমি যা নামও তাই হবে। অঙ্কিতা আর কিছু বলল না। দোকান খোলার প্রথম দিন সকালে অর্জুন তার বাবাকে হুইল চেয়ারে করে এনে দোকানের সামনে বসাল। বাবা দোকান দেখে চোখ মুছলেন এবং বললেন, আমার ছেলের দোকান। নেহাও সেখানে ছিল। তার চোখ উজ্জ্বল হয়ে হাসছিল। অর্জুন দোকানের শাটার খুলল, ভেতরে আলো এলো। শুরুটা ছোট ছিল। প্রথম সপ্তাহে খুব বেশি গ্রাহক আসেনি। দ্বিতীয় সপ্তাহে অল্প কিছু এলো, কিন্তু যেই এলো সে দ্বিতীয়বার ফিরে এলো। কারণ অর্জুনের ব্যবহার সেই চটাইয়ের মতোই ছিল। প্রতিটি গ্রাহকের সাথে সরাসরি কথা, সঠিক দাম আর সততা। একজন মহিলা এলেন যার বাচ্চার জন্য শার্ট দরকার ছিল। অর্জুন তাকে সেই কাপড় বিক্রি করল না যা দামি ছিল, বরং সেটিই দিল যা বাচ্চার জন্য সঠিক ছিল। মহিলাটি এতই খুশি হলেন যে পরের সপ্তাহে তিনি আরও 3 জনকে সাথে নিয়ে এলেন। একজন বৃদ্ধ এলেন যার আরামদায়ক পাজামা দরকার ছিল। অর্জুন তার শরীরের গঠন দেখে সঠিক পাজামাটি বেছে দিল। বৃদ্ধ বললেন,
বাবা, প্রথমবার কেউ আমার শরীর এত মন দিয়ে দেখল। ধীরে ধীরে মুখে মুখে কথা ছড়িয়ে পড়ল। 2 মাস পর দোকানে এত গ্রাহক হতে লাগল যে অর্জুনকে একজন সহকারী রাখতে হলো। 4 মাস পর সে একটি ছোট অনলাইন দোকানও শুরু করল। শহরের বাইরে থেকেও অর্ডার আসতে লাগল। 6 মাস পর যখন প্রথম ভাড়ার সময় এলো, তখন অর্জুন সুরেশ রায়ের দফতরে গিয়ে নিজে ভাড়ার চেক দিল। সুরেশ চেকটি দেখে অর্জুনের দিকে তাকালেন এবং বললেন, এটা তো ঠিক করা অঙ্কের চেয়ে বেশি। অর্জুন উত্তর দিল, সাহেব, আপনি 6 মাস বিনা ভাড়ায় থাকতে দিয়েছেন, সেই হিসেবটাই মেটাতে হবে। সুরেশ চেক ফেরত দিয়ে বললেন, এটা রাখো, পরের বার থেকে নিয়মিত ভাড়া দিও। অর্জুন চেক নিল না। সে বলল, সাহেব, আমি বলেছিলাম যে আমি কৃতজ্ঞতা পাশে আবদ্ধ হয়ে বাঁচব না, এটা আপনাকে নিতেই হবে। সুরেশ এক মুহূর্ত অর্জুনের দিকে তাকালেন এবং তারপর চেকটি রেখে দিলেন। 1 বছর পর অর্জুনের দোকান রায় হেরিটেজ মলের অন্যতম আলোচিত দোকানে পরিণত হল। সে একটি ছোট ফার্ম রেজিস্টার করালো, যাদব গার্মেন্টস প্রাইভেট লিমিটেড। শহরের আরও 2টি মলে তার দোকান খুলল। সে 5 জন মানুষকে চাকরি দিল, যারা একসময় তার মতোই অবস্থায় ছিল। বাবার ওষুধ নিয়মিত হল এবং ধীরে ধীরে তার শরীরের উন্নতি হল। একদিন তিনি কোনো সাহায্য ছাড়াই উঠে রান্নাঘর পর্যন্ত হেঁটে গেলেন। অর্জুন সেদিন কাজ থেকে ফিরে দেখল বাবা নিজে চা বানাচ্ছেন। সে দরজাতেই থমকে গেল এবং তার চোখ জলে ভরে এলো। নেহার পড়াশুনো কোনো বাধা ছাড়াই চলতে থাকল। সে কলেজে ভর্তি হল এবং ক্লাসে সবসময় ভালো নম্বর পেতে লাগল। এক সন্ধ্যায় অর্জুন দোকান বন্ধ করে বেরোচ্ছিল, তখন অঙ্কিতা সেখানে এলো। এটা এখন সাধারণ ব্যাপার ছিল। অঙ্কিতা মাঝে মধ্যে আসত এবং দোকান দেখত। কখনো কোনো পরামর্শ দিত, কখনো বা শুধু বসে কথা বলত। অঙ্কিতা জিজ্ঞেস করল, আজকের দিন কেমন কাটল? অর্জুন বলল, ভালোই কেটেছে। আজ একটা নতুন অর্ডার এসেছে। একটি স্কুল তাদের সব ছাত্রছাত্রীদের জন্য ইউনিফর্ম বানানোর কাজ দিয়েছে। অঙ্কিতার মুখে হাসি ফুটল। সে বলল, এটা তো অনেক বড় অর্ডার। অর্জুন বলল, হ্যাঁ, আর সেই স্কুলের ইউনিফর্ম এমন হবে যা টেকসই হবে, আবার সস্তাও। ওই বাচ্চারা এমন পরিবার থেকে আসে যাদের বেশি টাকা নেই। অঙ্কিতা তার দিকে তাকিয়ে বলল, তুমি এই জন্যই না বলতে পারো না, তাই না, যখন কোনো অভাবী মানুষ আসে? অর্জুন সরাসরি বলল, না বলার মনই হয় না, কারণ আমি জানি অভাব কি জিনিস। দুজন কিছুক্ষণ চুপ করে রইল। তারপর অঙ্কিতা বলল, অর্জুন, সেদিন যখন তুমি 500 টাকা ফেরত দিয়েছিলে, সেদিন আমার খুব রাগ হয়েছিল। অর্জুন বলল, আমি জানি। অঙ্কিতা বলল, কিন্তু সেই দিন থেকেই আমার মনের ভেতর কিছু একটা বদলাতে শুরু করেছিল। অর্জুন তার দিকে তাকালো। অঙ্কিতা নিচু গলায় বলল, ম্যাডাম, আপনি আগে থেকেই খারাপ ছিলেন না, শুধু আপনি কখনো সেই দৃষ্টিভঙ্গি পাননি যা দিয়ে অন্য জগৎ দেখা যায়। এখন পেয়েছেন। অঙ্কিতা ধীরে থেকে বলল, তোমার কারণে পেয়েছি। অর্জুন দোকানের শাটার বন্ধ করল। বাইরে মলে আলো জ্বলছিল, মানুষ যাতায়াত করছিল। নিচে সেই কোণটি ছিল যেখানে একসময় একটি চটাই থাকত এবং এক যুবক বসত, যার হাত ছিল পরিশ্রমী আর মন ছিল পরিষ্কার। অর্জুন এক মুহূর্ত সেই কোণটির দিকে তাকাল। সেই কোণটি এখন খালি ছিল, কিন্তু তার কাহিনী খালি ছিল না। সেই কাহিনী এখান থেকেই শুরু হয়েছিল, একটি ছেঁড়া ওড়না থেকে, 20 টাকার সততা থেকে, আর এমন একজন মানুষের আত্মসম্মান থেকে যে গরিব ছিল কিন্তু কখনো দুর্বল ছিল না। আর সেই কাহিনী এটাই প্রমাণ করল যে মানুষের আসল পরিচয় তার পকেট দিয়ে নয়, তার মেরুদণ্ড দিয়ে হয়। যে মানুষ প্রতিকূলতার মধ্যেও সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে পারে, যে নিজের পরিশ্রমের ওপর ভরসা রাখে, অন্যের দয়ার ওপর নয়, সেই মানুষ একদিন অবশ্যই সেই জায়গায় পৌঁছায় যা তার প্রাপ্য। অর্জুন যাদব সেই জায়গাটি পেয়েছে, আর অঙ্কিতা রায় সেই শিক্ষাটি পেয়েছে যা কোনো স্কুলে পড়ানো হয় না, জীবনের সবথেকে বড় শিক্ষা। বন্ধুরা, এই কাহিনী এখানেই শেষ হচ্ছে, কিন্তু এর বার্তা চিরকালের জন্য। অর্জুনের মতো মানুষ আমাদের চারপাশেই আছে, যারা কোনো চিৎকার না করে, কারোর কাছে অনুনয় বিনয় না করে, নিজের পরিশ্রম আর আত্মসম্মানের জোরে জীবনের লড়াই লড়ে। তাদের চিনুন, তাদের সম্মান করুন। আর আপনি যদি অঙ্কিতার জায়গায় থাকেন, তবে একবার সেই দৃষ্টিভঙ্গি দিয়ে দেখুন যা আপনাকে সেই জগৎ দেখাবে যা আপনি এখনও দেখেননি। যদি এই কাহিনী আপনার হৃদয় স্পর্শ করে থাকে এবং আপনি যদি এখান থেকে কিছু শিখে থাকেন, তবে এখনই আমাদের ইউটিউব চ্যানেল সফর সে শিখ লাইফ টেলসকে সাবস্ক্রাইব করুন। বেল আইকনটি টিপে দিন যাতে প্রতিটি নতুন কাহিনীর খবর আপনার কাছে সবার আগে পৌঁছায়। কমেন্টে আপনি আপনার এবং আপনার শহরের নাম লিখতে ভুলবেন না। আপনাদের সাথই আমাদের শক্তি, আর আপনাদের প্রতিটি প্রতিক্রিয়া আমাদের আরও ভালো কাহিনী লেখার অনুপ্রেরণা দেয়। দেখা হবে পরবর্তী কাহিনীতে, এক নতুন সফরের সাথে, এক নতুন শিক্ষার সাথে।